হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্দ্রাণীস কিচেন। ইন্দ্রাণীস কিচেনে সবাইকে আরেকবার সুস্বাগতম বন্ধুরা। তো আমি আজকে সেদ্ধ আলু আর আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি, যেটা কিন্তু সকালে নাস্তা হিসেবেও আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খুবই সোজা একটা রেসিপি বন্ধুরা, অত্যন্ত একটা সোজা রেসিপি, যেটা না দেখলে কিন্তু মিস করবেন। আর রেসিপিটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। তো চলুন কিভাবে বানাতে হবে রেসিপিটা দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি, আর আলু দুটোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে এরকম মাঝখান দিয়ে একটা ভাগ করে নিতে হবে, তাতে করে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো বন্ধুরা, আজকে আমি প্রেসার কুকারে আলুগুলোকে সেদ্ধ করব, যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়। তো প্রেসার কুকারে আমি পর্যাপ্ত পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। জলের মধ্যে আমি একটু সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি এবং কেটে রাখা আলুগুলোকে জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রেসার কুকারে আলু সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কড়াইতেও আলুগুলোকে সেদ্ধ করে নিতে পারেন, বা অন্য যে কোনোভাবে আলু সেদ্ধ করে নিতে পারেন। আর আলু সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এবার আমি ঠান্ডা করে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। একটা একটা করে আলুর খোসা আমি হাত দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। তো দেখুন, হাত দিয়ে এভাবে টান দিলে কিন্তু আলুর খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। এইভাবে স্মুথলি যখন আলুর খোসাগুলো উঠে আসবে, তখনই কিন্তু বোঝা যাবে যে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। সবকটা আলুকে খুব ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রিট করে নেব। আলুগুলোকে এভাবে গ্রিট করে নিলে এর মধ্যে কোনো রকম দানা দানা ভাব থাকবে না। একটা প্লেট নিয়েছি, আর তার মধ্যে মেজারমেন্ট কাপের 2 কাপ মতো আটা আমি নিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি 150 থেকে 200 গ্রাম মতো আটার ব্যবহার হচ্ছে। আর আজকের এই রেসিপিটা আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন, মানে আটার মধ্যে ময়দা মিক্সড করেও করা সম্ভব, বাট আমি শুধুমাত্র আটার ব্যবহার করছি, ময়দা কিন্তু এখানে ইউজ করছি না। এবার যে আলুটা আমি গ্রিট করে রেখেছিলাম, আলুটাকে আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা আলু আমি গ্রিট করেছিলাম সম্পূর্ণ আলুটা এখানে দিয়ে দেব। আর এখানে দেখুন, ব্যবহার করা হচ্ছে পরিমাণ মতো নুনের ব্যবহার কিন্তু প্রথমে আমি দিয়ে নিচ্ছি, আর এরপরে বাকি আরও কিছু কিছু জিনিস এখানে আমি অ্যাড করব। তো প্রথমে দেখুন, আমি ধনিয়া পাতা নিয়েছি, করিয়েন্ডার লিভস। এই ধনিয়া পাতাগুলোকে আমি কিন্তু একটু কুচিয়ে দেব, কুচিয়ে ছোট ছোট করে তারপরে এতে অ্যাড করব। একটু ধনিয়া পাতা দিলে আজকের এই রেসিপিটার খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু পাওয়া যাবে, এবং দেখতেও কিন্তু জিনিসটা অসাধারণ হবে। তো সেই কারণে কিন্তু এখানে ধনিয়া পাতার ব্যবহারটা করা হচ্ছে। তো ধনিয়া পাতা ছাড়াও কিন্তু রেসিপিটা করা সম্ভব। তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। তো প্রথমে দেখুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণ 1/4 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো বা করিয়েন্ডার পাউডার। দিয়ে দিচ্ছি চিলি পাউডার, ঝালের জন্য এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হচ্ছে, রেড চিলি পাউডার ব্যবহার করা হচ্ছে। এগুলো সবই কিন্তু 1/4 টেবিল স্পুন মতো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ম্যাঙ্গো চূড় বা আমচূড়, যেটা হয় ম্যাঙ্গো পাউডার। এই জিনিসটা কিন্তু একদমই অপশনাল, যদি না থাকে তো না দিলেও হবে, বাট দিলে কিন্তু আমাদের হজমের প্রচণ্ড হেল্প করে, এবং জিনিসটাকে খেতেও কিন্তু খুবই সুস্বাদু করে তোলে। আর আমি দিয়েছি চাট মশলা, এবং সবার শেষে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো
মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল। অবশ্যই কিন্তু আজকের এই রেসিপিটার মধ্যে এই জিনিসগুলো আমি অ্যাড করছি। তবে একটা দুটো জিনিস যদি আপনারা স্কিপ করেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, যেমন ম্যাঙ্গো চুটা স্কিপ করতে পারেন, অথবা আপনারা এখানে জিরার পাউডার ব্যবহার করতে পারেন, গরম মশলার পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে যে যে জিনিসগুলো আমি দিচ্ছি এই জিনিসগুলো দিলে কিন্তু বেশি সুন্দর টেস্ট হবে। এবার আমি খুব ভালো করে জিনিসগুলোকে হাত দিয়ে মাখিয়ে নেব, এবং এর মধ্যে যেন কোনো রকম দানা দানা ভাব না থাকে সেটা কিন্তু একদম কনফার্মেশনের সাথে কিন্তু নিতে হবে। যদি দানা দানা ভাব থাকে বা আলুর যদি দানা ভাব থাকে তাহলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না। তো সেই রকমভাবে কিন্তু মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি এবং 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পরে। এবার আমি হাত দিয়ে জিনিসটা মানে যে ডোটাকে আরও একটু ভালো করে মিশিয়ে নেব বা মাখিয়ে নেব। এবার আটার এই ডোটাকে আমি কয়েকটা লেচির শেপে কেটে নিচ্ছি। আচ্ছা, এখানে লেচিটা কিন্তু একটু বড় বড় করে কাটছি, তাতে করে কিন্তু সুবিধা আছে। কি সুবিধা আছে তা যখন বেলবো তখন কিন্তু দেখলে বুঝতে পারবেন। তো আমি একটা লেচি নিয়েছি আর লেচিটাকে এরকম ফোল্ড করে আবারও একটু গোল করে রাউন্ড শেপ করে নিচ্ছি। তো একটু ফোল্ড করে নেওয়ার ফলে জিনিসটা একটু ভালো ফুলবে, এটাই হচ্ছে একটা সুবিধার। এবার আমি একটা বেলনির সাহায্যে এই জিনিসটাকে একটু বেলে নেব, একটা রুটির শেপ দেবো। তবে রুটি যেমন আমরা পাতলা করি সেরকমভাবে হালকা বা পাতলা কিন্তু করা চলবে না, একটু মোটা করে এই জিনিসটাকে বেলে নিতে হবে। আর আটা মাখিয়ে মাখিয়ে আমরা এই জিনিসটাকে বেলে নেব। কোনো রকম তেলের কিন্তু এখানে ব্যবহার করার প্রয়োজন নেই, আটা মাখিয়ে করলেও কিন্তু হচ্ছে। ঠিক এরকম মোটা রাখতে হবে, খুব বেশি পাতলা কিন্তু করার প্রয়োজন নেই, হালকা একটু মোটা রাখলেই হবে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা ছোট টিফিন বক্সের ঢাকনা। আর এই ঢাকনার সাইডগুলো মানে ধারগুলো যেন একটুখানি ধারালো হয়, মানে যাতে চাপ দিলে কেটে যায় সেরকম একটা জিনিস কিন্তু নিতে হবে। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন বয়ামের যে মুখগুলো হয় ঢাকনাগুলো সেটাও কিন্তু ইউজ করতে পারেন। একটু শেপটা যতটা শেপ আপনারা মানে যতটা বড় করতে চান সেইভাবেই নেবেন। আমি এখানে একটু ছোট সাইজের করতে চাইছি, ওই জন্য ছোটো একটা ঢাকনার নিয়েছি এখানে, টিফিন বক্সের ঢাকনা এটা। আর এবার ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি, আর কেটে এই তিনটে আমি বানিয়ে নিয়েছি। আর এই যে আটাটুকু বেঁচেছে এটুকুও কিন্তু আমি ফেলে দেবো না, সেটা দিয়েও কিন্তু আবারও আমি বেলে নিয়ে রুটির মতো করে নিয়ে আবারও আমি এই ছোট ছোট যে এটাকে আপনারা আটার পিঠাও বলতে পারেন বা আটার যে নাস্তা সেটা কিন্তু বানিয়ে নেব। তো দেখুন এইভাবে ঠিক সেম পদ্ধতিতে আমি সমস্ত নাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব কড়াইয়ের কাছে। তো কড়াই নিয়েছি আর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, একটু বেশি করে সাদা তেল এখানে দিয়েছি। তো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, পারফেক্টভাবে গরম হবে, তারপরেই কিন্তু আমরা বাকি স্টেপগুলো করব। গরম না হওয়া পর্যন্ত কিন্তু কোনো রকম তেলের ওপরে এই জিনিসগুলো দেওয়া যাবে না। তো একটা হাতার সাহায্যে এভাবে আমরা খুব ভালো করে তেলটাকে নাড়িয়ে দেবো, এতে করে তেলের যে গরম ভাব সেটা কিন্তু ওপরে যে ভাবটা থাকবে সেটা কিন্তু উঠে যাবে, আর তেলের গরমটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে। তো ভাজলে কিন্তু মানে আমরা তেলের উপর যখন নাস্তাটাকে দেবো তখন কিন্তু সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো একটু নাড়িয়ে নেবেন ভালোভাবে। তারপরে তেলটা দেখুন খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবং সঠিক পর্যায়ে আছে। তো এই সময় আমি একটা একটা করে নাস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে আমি যেহেতু ছোট সাইজের বানিয়েছি আমি একসাথে 3-4টে করে নাস্তা এখানে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু একটা একটা করেও ভেজে নিতে পারেন। তো আমি একসাথে এখানে দেখুন 3-4টে করে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো যখন আমরা ভাজবো তখন কিন্তু তেলটাকে এটার ওপরে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে, তাতে করে নাস্তাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে, একদম টোপরের মতো দেখবেন খুব ভালোভাবে ফুলে উঠেছে। আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম রাখা যাবে না, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি হাইতে রাখলে কিন্তু এটা তাড়াতাড়ি পুড়ে যাবে। তো সেই কারণে দেখুন আমি এটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর কালারটা যখন একটু লালচে ধরনের হয়ে যাবে তখন কিন্তু বুঝতে হবে যে এটা খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। তো আমি একটা ঝাঁঝরি হাতের সাহায্যে সমস্ত নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। তো সেম পদ্ধতিতে আরও একটা ব্যাচে আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নিয়েছি, আর ঠিক এভাবে আমি প্লেটে
সার্ভ করছি, সাজিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো একবার হলেও একটু বানিয়ে আমাকে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আশা করি আপনারা আজকের এই রেসিপিটা পছন্দ করবেন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই ধরনের রেসিপি পায়। আর আমার চ্যানেলে এই ধরনের রেসিপি কিন্তু প্রায়ই প্রতিদিনই আপলোড করা হয়। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে বেল আইকনটা প্রেস করে রাখুন, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়ব আপনার কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই আরও একটা ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।